আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। শিক্ষার্থীরা, তোমরা যারা ষষ্ঠ শ্রেণীতে পড়ো, তোমাদের সবাইকে স্বাগতম। আজকের এই ক্লাসে আমি তোমাদের ষষ্ঠ শ্রেণীর গণিত বইয়ের একেবারে শেষ অধ্যায়টি নিয়ে আলোচনা করব এবং শেষ অধ্যায়টির নাম হচ্ছে তত্ত্ব ও উপাত্ত। এবং তত্ত্ব এবং উপাত্ত নিয়ে যখন আমরা আলোচনা করব, প্রাথমিকভাবে আমরা কিছু আলোচনা করে নেই। তা কি? মনে করো তুমি একটি বিদ্যালয়ে পড়ো। তুমি যখন বিদ্যালয়ে পড়ো, শুধু তুমি পড়ো না, আর অন্যান্য শিক্ষার্থীরা আছে। মনে করো তুমি ষষ্ঠ শ্রেণীতে পড়ো। ষষ্ঠ শ্রেণীতে শিক্ষার্থী সংখ্যা 50 জন। এই 50 জন শিক্ষার্থী সবাই সাপ্তাহিক পরীক্ষা বা উইকলি টেস্ট ক্লাস ভিত্তিক হয়ে থাকে। তারা 20 মার্কের পরীক্ষা দিল। মনে করো সৃজনশীল 2টা গণিত প্রশ্নের উত্তর 20, 10, 10, 20। এই যে 10, 10, 20 মার্কের পরীক্ষা, 50 জন শিক্ষার্থী এই পরীক্ষায় অংশগ্রহণ করল। এই 50 জন শিক্ষার্থী হচ্ছে উপাত্ত। এই 50 জন শিক্ষার্থীর মধ্যে যখন 20 নম্বরের পরীক্ষা হলো, দেখা গেল এর মধ্য থেকে একজনে এই 20 মার্কের মধ্যে 20 মার্ক পেল, 20, আর একজন এই 20 মার্কের মধ্যে 0 পেল, ডবল 0। এই যে 20 মার্কের জন্য 50 জন শিক্ষার্থী পরীক্ষা দিল, যে 20-এর মধ্যে 20 পেল এবং যে 20-এর মধ্যে ডবল 0 পেল, এই দুইটাই হচ্ছে তত্ত্ব। আর যে 50 জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করলো, এই 50 জন শিক্ষার্থী হচ্ছে উপাত্ত। এই জন্য বলা হয় সংখ্যাভিত্তিক তত্ত্বই হচ্ছে পরিসংখ্যানের উপাত্ত। এখন আসি, পরিসংখ্যান কি? এই যে 50 জন শিক্ষার্থীর মধ্যে 0 আর 20-এর মধ্যে 20, এই যে 2 জন ছাড়া বাকি যে যারা আছে, কেউ 20-এর মধ্যে 19, কেউ 20-এর মধ্যে 12, কেউ 20-এর মধ্যে 2, কেউ 20-এর মধ্যে 7, এইভাবে প্রত্যেকজন শিক্ষার্থী এক একটি মার্ক পেল। এই প্রত্যেকজন শিক্ষার্থী এক একটি যে মার্ক পেল, এইটা হচ্ছে পরিসংখ্যান। এই ক্ষেত্রে যে 20 পেল, এই তত্ত্বটাই আবার পরিসংখ্যান। আবার যে 20-এর মধ্যে 0 পেল, সে তত্ত্ব আবার পরিসংখ্যান। আবার সবগুলাকে একই সাথে বলে পরিসংখ্যানের উপাত্ত। এখন কথা হলো, এই যে উপাত্তগুলা কিভাবে থাকে? উপাত্তগুলা কখনো এলোমেলো ভাবে থাকে, কখনো সাজানো অবস্থায় থাকে। আমাদের এই অধ্যায়ের পড়ার যে টপিকগুলা ছিল, তত্ত্ব, উপাত্ত, পরিসংখ্যান, তত্ত্ব সম্পর্কে ক্লিয়ার হয়ে গেছে তোমাদের। আরো ক্লিয়ার হতে হয় যদি মনে করো একজন শ্রেণীতে শিক্ষার্থী সংখ্যা 30 জন। সর্বপ্রথম জন যে বিদ্যালয়ে আসলো তোমার ষষ্ঠ শ্রেণী, এবং সর্বশেষে যে শিক্ষার্থী আসলো, এই 2 জন হচ্ছে তত্ত্ব। আর এর মধ্যখানে যারা আসলো, একজন এক একটি পরিসংখ্যান। আর এই যে ষষ্ঠ শ্রেণীর 30 জন শিক্ষার্থী, এই 30 জন শিক্ষার্থী হচ্ছে উপাত্ত। এমন কথা হলো, এই উপাত্তটা 2 ধরনের থাকে। একটা হলো বিন্যস্ত উপাত্ত, আর একটা হলো অবিন্যস্ত উপাত্ত। এই বোর্ডের মধ্যে লেখা আছে কয়েকটি উপাত্ত। মনে করো এই জায়গায় 20 জনের উপাত্ত। কয়জনের? 20 জনের। ষষ্ঠ শ্রেণীতে অধ্যয়নরত 20 জন শিক্ষার্থীর
তাদের ওজন কেজিতে দেওয়া আছে। কারো 50, 40, 45, 47, 50, 42, 44, 40, 50, 55, 44, 55, 50, 45, 40, 45, 47, 52, 55, 56। এই সবগুলা হচ্ছে পরিসংখ্যানের উপাত্ত। কি হচ্ছে? এইগুলা উপাত্ত। এই উপাত্তগুলাকে আমাদের সাজাতে হবে। কাজ কি? এই উপাত্তগুলাকে আমাদের সাজাতে হবে। তখন আমরা বলবো যে এইভাবে উপাত্ত সমূহকে মানের ঊর্ধ্বক্রমানুসারে বা ঊর্ধ্বক্রমানুসারে সাজানো হলো। ওকে, এখন কথা হলো এই উপাত্তগুলাকে যখন আমরা বিন্যস্ত করব দুইভাবে, কখনো ঊর্ধ্বক্রমানুসারে আবার কখনো অধক্রমানুসারে। মনে করো তুমি প্রথম শ্রেণীতে ভর্তি হয়েছো, 1 বছর পরে তুমি দ্বিতীয় শ্রেণীতে, এরপরে তুমি তৃতীয় শ্রেণীতে, এরপরে তুমি চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ পর্যন্ত এসেছো। প্রতি ক্লাসে তুমি এক করে বেড়েছ, এক করে তুমি সামনের দিকে এগিয়েছ, একটি ক্লাস করে। এইগুলাকেও তুমি একটি বিন্যাস বা সাজানো বিন্যস্ত আকারে তুমি অগ্রসর হয়েছ, একটি নিয়ম মাফিক। এখন যদি আমরা এই উপাত্তগুলাকে সাজাই, তাহলে কিভাবে সাজাবো? দুইভাবে। ঊর্ধ্বক্রম, এই যে ক্লাস 1 থেকে 6ষ্ঠ শ্রেণী পর্যন্ত 1, 2, 3, 4, 5, 6, ছোট থেকে বড় ঊর্ধ্বক্রম। আবার যদি তুমি সাজাতে চাও 6, 5, 4, 3, 2, 1, এগুলা হলো বড় থেকে ছোট, এগুলা হলো অধক্রমানুসারে বা অধক্রমে। তাহলে আমরা এখানে সাজাই, সবচেয়ে ছোট সংখ্যা আমরা দেখতে পাচ্ছি এই জায়গার মধ্যে আছে 40, 40, 40, কয়টা আছে? 3টা আছে। তাহলে আমরা লিখে নেই এই জায়গায় 40, 40, 40। অবশ্যই কমা দিতে হবে পৃথক করতে হলে। এরপরে আমরা দেখব এর থেকে বড় উপাত্ত কোনগুলা। 40 থেকে বড় আমরা দেখতে পাচ্ছি ওই জায়গায় তোমাদের গণিত বইয়ের 138 নম্বর পেজ, যেটা আছে, আমি এইটাই রিপ্রেজেন্টেশন করতেছি। 42 কত আছে? 42 আর নেই, 42 আর একটিও নেই। তাহলে ওই জায়গায় আমি বসিয়ে দেব 42। ওকে, তারপরে 42 পরে দেখবো 43, না একটাও 43 নেই। আমি এরপরে দেখব 44, 44 আর কি আছে? নাই। তাহলে আমি এই জায়গায় লিখব 44। কয়টি? 2টি, কমা 44। ওকে, তারপরে দেখব 45, 44 পরে 45, একটা, 2টা, 3টা, একটা, 2টা, 3টা। ওকে, 45 পরে দেখতে হবে আমাকে 46।
দেখি 46 এই জায়গায় আছে কি না, একটিও 46 নেই। এই জায়গায় 47 একটা দুইটা, আমাকে কয়টা 47 লিখতে হবে? দুইটা 47 লিখতে হবে। 4 10 7 47, 4 10 7 47, দুইটা। এরপরে দেখতে হবে 48, ওই জায়গায় কোনো 48 নাই, আবার ওই জায়গায় কোনো 49 নেই। এরপরে 50, 50 হলে একটা দুইটা তিনটা চারটা, কয়টা? চারটা। ওকে, আমরা এখন এই চারটা লিখব। 50 50 50 50। অবশ্যই এই জায়গায় কমা ব্যবহার করতে হবে, আলাদা বা পৃথক ভাবে বোঝানোর জন্য। তারপরে 50 পরে 51, ওই জায়গায় 51 কোনো উপাত্ত নেই, তাহলে দেখতে হবে 52। 52 কত আছে? এই জায়গায় দেখতে পাচ্ছি একটা 52 আছে, আমরা লিখে নিলাম 5 10 2 52। এরপরে 53, কত? 53, মনে হয় এই জায়গায় 53 একটাও নেই, দেখবা তোমরা। কত থাকবে? এই জায়গায় 55 55 55। কয়টা 55 আছে? তিনটা 55 আছে। তিনটা 55 আছে। ওকে, এরপর আমরা দেখতে পাচ্ছি সবগুলা সংখ্যা আমরা কেটে দিছি, একটাই সংখ্যা রয়েছে কি? 5 10 6 56। ওকে, তাহলে কি হলো? আমরা উপাত্তগুলাকে মানের ঊর্ধ্বক্রমানুসারে সাজিয়ে নিলাম। আমরা উপাত্তগুলাকে মানের ঊর্ধ্বক্রমানুসারে সাজিয়ে নিলাম। এখন আমাদের এই উপাত্ত থেকে যদি চাই সারণী তৈরি করা, তাও পারবো। বা বুঝার ক্ষেত্রে এটা পরিষ্কার হয়ে গেল যে সংখ্যাগুলোর মধ্যে ধারাবাহিকতা আছে, বিন্যস্ত আছে, সাজানো আছে। সাজানোটুকু দেখতে অনেক সুন্দর। আবার যদি বলা হয় যে ওই সংখ্যাগুলো তোমরা পদক্রমানুসারে সাজাও, কি করো? ওই সংখ্যাগুলোকে পদক্রমানুসারে সাজাও, কি করবা বলো আমাকে? ওই সংখ্যাগুলোকে যখন বলবো পদক্রমানুসারে সাজাও, সাজানো যাবে কি যাবে না? অবশ্যই যাবে। হ্যাঁ, আমরা একটু সাজাই। লিখবো এভাবে, এই জায়গায় যে উপাত্ত সমূহ কেন একের অধিক, উপাত্ত সমূহকে মানের পদ ক্রমে সাজানো হলো। এই জায়গায় সহজ হয়ে যায়। এইগুলাকে যদি উল্টা লিখি, বড় থেকে ছোট লিখি, ছোট আকারে লিখি, কি হয়? প্রথমে 56, 55 কয়টা? তিনটা। ওকে, তিনটা হয়ে গেল। তারপরে 52 একটা, তারপরে 50 চারটা, চারটা হয়ে গেল। 50 চারটা, 47 দুইটা, 47 দুইটা, কমা দিবা, সুন্দর করে কমা দিবা। 45 তিনটা, 45 তিনটা, তারপরে 44 দুইটা। ওকে, তারপরে 42 একটা, তারপরে 40 তিনটা, তিনটি 40 আছে।
আমার অধক্রমানুসারে সাজানো হয়ে গেল। অধক্রমানুসারে সাজানো হয়ে গেল। উপাত্তকে আমি প্রথমে ছিল অবিন্যস্ত, অবিন্যস্ত থেকে বিন্যস্ত আকারে নিলাম, আমার সিদ্ধান্ত নিতে সহজ হবে। আবার যদি বলে অধক্রমানুসারে, আমি বড় থেকে ছোট আকারে লিখে নিব। এইভাবে লিখে নেওয়া যাবে কি যাবে না? অবশ্যই যাবে, এবং এটি অত্যন্ত সহজ। ওকে, এই ক্ষেত্রে আমাদের আরো কিছু কাজ করতে হবে। কি কাজ করতে হবে? আমাদের যদি তত্ত্ব উপাত্ত পরিসংখ্যান অবিন্যস্ত উপাত্ত বিন্যস্ত উপাত্ত হয়, এরপরে আমাদের কাজ হলো সারণী তৈরি করা। কি তৈরি করা? সারণী তৈরি করা। আমরা এটা মুছে দেব। বইয়ের মধ্যে দেওয়া আছে 139 নম্বর পেজ, 39 নম্বর পেজের মধ্যে যে উদাহরণ 1-এর মধ্যে ষষ্ঠ শ্রেণীতে 10 জন শিক্ষার্থীর উচ্চতা বলতে লম্বা, কতটুকু লম্বা, এই উচ্চতা সেন্টিমিটার আকারে দেওয়া আছে। প্রথম প্রশ্ন করেছে যে উপাত্তগুলোকে বিন্যস্ত করো। যখন বলবে উপাত্তগুলোকে বিন্যস্ত করো, তখন আমি লিখে নিব যে যে প্রদত্ত এই জায়গাতে পাওয়া সর্বপ্রথম সমাধানের মধ্যে যে প্রদত্ত উপাত্ত সমূহকে, প্রদত্ত উপাত্ত সমূহকে মানের দীর্ঘ ঊর্ধ্ব ক্রমে সাজালে, কি করলে? সাজালে, বা ঊর্ধ্বক্রমে বইয়ের মধ্যে দেওয়া আছে বিন্যস্ত করে, বিন্যস্ত করে সাজানো হলো, বা বিন্যস্ত করা হলো, হবে। এইগুলা কি হবে দেখো, সর্বপ্রথম কত হবে? এই জায়গায় কত হবে? কত আর সম্ভাবনা আছে? সবচেয়ে ছোট হচ্ছে 125, তারপরে 130, এটা কেটে নিই, এটা কেটে দিই বুঝার স্বার্থে। তারপরে 130, 130 পরে কত হবে? 135, অবশ্যই কত হবে? 135, 100, ওয়াও, আচ্ছা হয়ে যাবে, সমস্যা নাই। তারপরে কত হবে? 135 পরে 137, ওকে, 137, ওকে, 137 পরে 138, কত হবে? 138, 138 পরে কত আছে দেখি? 140, কত আছে? 140, 140 পরে কত আছে? 140 পরে 142, কত আছে? 142, আমরা লিখে নিলাম 142, 142 পরে কত আছে? 145, 145, তারপরে দুইটা অবশিষ্ট থেকে গেল, কি থেকে গেল? এটা কি হবে দেখো,
150 152 150 152 সংখ্যাগুলাকে ঊর্ধ্বক্রমানুসারে বিন্যস্ত হয়ে গেল। 2 নম্বর প্রশ্নের মধ্যে বলেছে যে বর্ণিত উপাত্ত সমূহ সারণীভুক্ত করো। কি করো? সারণীভুক্ত। এটা ক নাম্বার প্রশ্ন। ওকে, এরপরের নাম্বার প্রশ্ন খ। এটাকে যখন আমরা সারণীভুক্ত করব, কি করব? সারণী। এটা যখন আমরা সারণীভুক্ত করব তখন কি করব দেখি। কলাম তৈরি করব। কি তৈরি করব? কলাম। উপর থেকে নিচ বা নিচ থেকে উপর কলাম, লম্ব বরাবর, ভূমি বরাবর বা আনুভূমিক, এটা হবে শ্রেণী। এটা কি হবে? এই র বলে এটাকে, এটা শ্রেণী হবে। তাহলে আমরা এটা তৈরি করি। যেহেতু স্কেল ছাড়া এটা একটু আঁকা বাঁকা হতে পারে। হ্যাঁ, এইটা এইভাবে নিলাম, বা এটা যদি মুছেও দেই, দিয়ে দিলাম 1 2 1 2। এরপরে ওকে, এইটা হচ্ছে কলাম, এটা হচ্ছে কলাম, এটা হচ্ছে কলাম, এটা হচ্ছে কলাম, আর এটা হচ্ছে শ্রেণী। ওই জায়গায় লিখে নিব প্রথমে শিক্ষার্থীর, যেহেতু উচ্চতা সেন্টিমিটারে, লিখে নেব শিক্ষার্থীর ক্রমিক নম্বর। শিক্ষার্থীর ক্রমিক নম্বর, ক্রমিক নম্বর। এই জায়গায় উচ্চতা, উচ্চতা কি আকারে? সেন্টিমিটার আকারে। ওকে, আবার যেহেতু নিচে জায়গা হবে না, তোমরা সেই এক কলাম নিবে, একটি কলাম নেবে শিক্ষার্থীর ক্রমিক নম্বর, আরেকটি নেবে উচ্চতা সেন্টিমিটার আকারে। বইয়ে 4টি দিয়েছে, তোমরা 2টা আকারে নেবে, এই 2টা নিবে না, উপর থেকে নিচে আকারে লিখে নিবে। আবার লিখবো শিক্ষার্থীর ক্রমিক নাম্বার, ক্রমিক নম্বর। এই জায়গায় লিখব উচ্চতা কি আকারে? সেন্টিমিটার আকারে। ওকে, এরপরে কয়টা আছে দেখি। 1 2 3 4 5 6 7 8 9 10। ওকে, 1 2 3 4 5। ওকে, এইটুকু মুছে দিই। তোমরা পেন্সিল দিয়ে স্কেল দিয়ে এটা করবা। অবশ্যই কলম পরিহার করবা, কলম দিয়ে করবা না। কি করবা? পেন্সিল দিয়ে। ভুল হলে সংশোধন করা যাবে ইরেজারের মাধ্যমে। সর্বপ্রথম এই ক্রমিক নাম্বার এইগুলা দিয়ে দিই। কি? 1 2 3 4 5 6 7 8 9 10 হয়ে গেল। এই প্রথম জনের উচ্চতা কত? প্রথম জনের উচ্চতা কত হবে? 125 সেন্টিমিটার। কত হবে? 125 সেন্টিমিটার। 2 নম্বর জন হবে 130 সেন্টিমিটার। এরপরের জন 135 সেন্টিমিটার, তারপরে 137 সেন্টিমিটার, এরপরের জন হবে 138 সেন্টিমিটার, তারপরে কত হবে? 140, তারপরে হবে 142, 145,
150, 152। এখন আমাদের সারণী তৈরি হয়ে গেল। কি হয়ে গেল? এখন আমাদের সারণী তৈরি হয়ে গেল। এই সারণীতে তৈরি করলে এটা লাভ কি? এটা কি কাজে আসে? একটা উপাত্তকে যখন সারণীভুক্ত করব তখন ওটাকে বুঝতে খুবই সহজে বোঝা যাবে। তাকে বুঝতে কি হবে? কম সময়ে, কম পরিশ্রমে খুব সহজে বোঝা যাবে। এই জন্য আমরা উপাত্তকে সারণীভুক্ত করলাম। বলতে পারবো 10 নম্বর জনের উচ্চতা 152 সেন্টিমিটার, 3 নম্বর জনের উচ্চতা 135 সেন্টিমিটার। এগুলা সহজ না? অবশ্যই সহজ। এবং এইগুলা থেকে মাধ্যমিকের তথ্য উপাত্তের যাত্রা শুরু হয়। এগুলো একবারে প্রাথমিক আলোচনা, একবারে সহজ। এবং এই জায়গা থেকে পরীক্ষার্থী বা শিক্ষার্থীরা পরীক্ষার হলে সর্বপ্রথম এগুলার উত্তর দিয়ে দেয়, কারণ অন্যান্য প্রশ্নের তুলনায় এগুলো অত্যন্ত সহজ। ওকে, আর একটা সারণী আছে 140 পৃষ্ঠায়। এটা তোমরা নিজে করবা এবং দেখলে পারবা, তাহলে আমি ওইটাই মুছে দেব। ওকে, বইয়ের মধ্যে পেজ নাম্বার হচ্ছে 141, উদাহরণ নাম্বার 3। এটার মধ্যে দিয়েছে যে 25 নম্বরের প্রতিযোগিতামূলক গণিত পরীক্ষায় 10 জনের প্রাপ্ত নম্বর এইগুলা দেওয়া আছে। 20, 16, 24, 16, 20, 15, 12, 16, 15 এই 10 জনের প্রাপ্ত নম্বর দেওয়া আছে। প্রশ্নের মধ্যে দেওয়া আছে যে প্রতিযোগীদের প্রাপ্ত নম্বরের গড় নির্ণয় করো। গড়ের অঙ্ক তোমরা 5ম শ্রেণীতে খুব ভালোভাবে করে এসেছো, এখন কথা হলো এই গড়ের অঙ্কর ক্ষেত্রে তথ্য উপাত্তের এই অধ্যায়ের এই উপাত্তগুলোর যখন গড় নির্ণয় করব, তখন কি আমি এইগুলা সাজাবো মানের ঊর্ধ্বক্রমানুসারে, অধক্রমানুসারে? না, কখনোই না। কারণ সংখ্যাগুলাকে সাজালে যে যোগফল আসবে, এলোমেলো ভাবে লিখেও তার যোগফল একই আসবে, এই জায়গায় সাজাতে হবে না। তাহলে আমরা লিখি এই জায়গায় যে সূত্রটা হলো গড় সমান উপাত্ত সমূহের সমষ্টি বলতে যোগফল। এই সবগুলা সংখ্যা আমি যোগ করব, আর নিচে হচ্ছে উপাত্ত সমূহের সংখ্যা। ওকে, দিয়ে দিলাম। উপাত্ত সমূহের সমষ্টি উপরে যোগ করে নেব। 20, 16, 24, 16 দুইটা আছে, 16, 20, 15, 12, 16, 15। এই জায়গায় উপাত্ত কয়টি আছে? মোট কয়টি আছে? 10টি। কয়টি আছে? 10টি আছে। গুনে দেখো কয়টা হবে? 10টা। ওকে, দিয়ে দিলা 10টা। তারপরে এই সংখ্যাগুলাকে তোমরা
ক্যালকুলেটর দিয়ে যোগ করবা? না, অবশ্যই না, হাতে করে করবা। এবং তোমরা তৃতীয় চতুর্থ শ্রেণীতে যা সম্ভবত পঞ্চম শ্রেণীতে লাইনের অঙ্কের যোগ করেছ। এইভাবে করতে পারো, যে কি 5 আর 6, হ্যাঁ, এইভাবে চিহ্ন দিয়ে করতে পারো। 5 আর 6 11, 11 আর 2 13, 13 আর 5 18, 18 আর 0 18, 18 আর 6 24, 24 আর 6 30, 30 আর 4 34, 34 আর 6 40, 40 আর 0 40, 40 এর 0 অবশিষ্ট 4, 4 দশক 40, এটা 0 নিয়ে নিলাম। তারপরে 1 2 3 4 2 6 7 8 2 9 10 12, কত? 12, 12 আর 4 16 হয় না, 17 ছিল। আবার দেখি 1 2 3 4 6 7 8 10 11 13 আর 4 17। ওকে, নিচে কত আছে? 10। এই 10 দ্বারা 170কে ভাগ করতে হবে, 170কে ভাগ করতে হবে। আমরা চতুর্থ শ্রেণীতে, যা সম্ভবত পঞ্চম শ্রেণীতেও আছে গণিতের মধ্যে, যে একের পরে জয়টা শূন্য থাকবে, 100 হোক, 10 হোক, 1000 হোক, 10,000 হোক, একের পরে জয়টা শূন্য থাকবে। ভাগ করলে দশমিক বামে যাবে, আর গুণ করলে দশমিক ডানে যাবে। এর মানে ওই দশমিকটা ওই জায়গায় আছে। 170 যে কথা, 170.00 একই কথা। এই দশমিকটা একের পরে একটা শূন্য, দশমিকটা এক ঘর বামে যাবে। এর মানে এই হবে। এই দশমিকের পরে যদি শূন্য থাকে, এইগুলার কোনো ভ্যালু নাই। আমরা ডিরেক্ট বসিয়ে দেব 17। ওকে, এখন দেখা গেল যে গণিতে প্রাপ্ত নম্বরের গড় কত হলো? 17। এটা তো বোঝার কথা, ক্লিয়ার হওয়ার কথা, সমস্যা থাকার কথা না। অবশ্যই সমস্যা থাকার কথা। আর এইগুলো বেশি সমস্যা থাকে, তার অঙ্ক কোনগুলা পারবা? ওকে, পরবর্তীতে অঙ্কতে দেয়। আমাদের কি হয়ে গেল? এই জায়গায় সারণীয় তৈরি হয়ে গেল, গড়ও তৈরি হয়ে গেল। আমরা গড় তৈরি করে দিলাম। এখন আসি মধ্যকের মধ্যে। আমাদের বইয়ের মধ্যে 141 নাম্বার পেজ, এর মধ্যে দেওয়া আছে মধ্যক। আমি এটাকে রিপ্রেজেন্টেশন করতেছি। মধ্যক নির্ণয় করব। মধ্যক নির্ণয় করার ক্ষেত্রে সর্বপ্রথম কাজ হচ্ছে কি? সর্বপ্রথম কাজ হচ্ছে উপাত্তগুলোকে মানের ঊর্ধ্বক্রমানুসারে সাজানো। কি সাজানো? ঊর্ধ্বক্রমানুসারে সাজানো। প্রথমে লিখব যে প্রদত্ত উপাত্ত সমূহকে মানের ক্রমানুসারে সাজালে আমরা পাই। ও কি লিখতেছি? ওকে, কমা দিয়ে দিলাম। এখন আমি সাজাবো। সবচেয়ে ছোট সংখ্যা হলো
6, তারপরে 7, তারপরে 8, তারপরে 9, 10, 12, 13, 14, 15 এইগুলা আমি সাজাইলাম। সাজানোর পরে আমার কাজ হলো প্রথমে উপাত্তগুলা গুনে নেব, গণনা করব। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। 9 হলে আমি বাম থেকে 4টি সংখ্যা, কয়টি সংখ্যা? 4টি সংখ্যা বাদ দিয়ে দেব। ডান থেকেও আমি 4টি সংখ্যা বাদ দিয়ে দেব। ওই মধ্যখানের যেই সংখ্যা এই সংখ্যাটাই হচ্ছে এই প্রদত্ত উপাত্তের মধ্যক। আর যদি এভাবে নাও বলে আমি বলতাম যে এই যে প্রদত্ত উপাত্ত সমূহকে মানের ক্রমানুসারে সাজালে আমরা পাই। এরপরে লিখব যে একটু লক্ষ্য করো ঠান্ডা মাথায়, যে এখানে উপাত্তের সংখ্যা 9, এখানে উপাত্তের সংখ্যা 9, যা বিজোড় সংখ্যা। কি সংখ্যা? যা বিজোড় সংখ্যা। এখন বিজোড় সংখ্যার ক্ষেত্রে আমরা জানি সূত্র, মধ্যক সমান উপাত্তগুলোর সংখ্যা, বলে সংখ্যাগুলোর সংখ্যা যোগ 1 ভাগ 2, ভাগ কি 2। এরপরে ওই জায়গায় লিখতে হবে তম পদ। এই জায়গায় উপাত্তগুলোর সংখ্যা হচ্ছে 9 যোগ 1 ভাগ 2, তম পদ কত? 10, 2 তম পদ কত হবে? 5 তম পদ। ওকে, হলো কি হলো না? হলো। এই জায়গায় তুমি গুনে নিবা, সংখ্যাগুলো গুনে নিবা প্রথম থেকে। 1, 2 প্রথম পদ, প্রথমতম পদ, দ্বিতীয়তম পদ, তৃতীয়তম পদ, চতুর্থতম পদ, পঞ্চমতম পদ। অতএব পঞ্চমতম পদ হচ্ছে কত? 10। অতএব নির্ণয় মধ্যক 10। দেখো বুঝা যায় কিনা, ভালো করে দেখো বুঝা যায় কিনা, খুব ভালো করে দেখো বুঝা যায় কিনা। প্রথমে আমরা উপাত্তগুলোকে সাজিয়ে লিখলাম, গুনে নিলাম। উপাত্তের সংখ্যা 9, বিজোড় সংখ্যা। বিজোড় হলে আমরা একটা ফর্মুলা বা একটা সূত্রে দাঁড় করাবো। তা কি হবে? মধ্যক সমান সংখ্যাগুলোর সংখ্যা যোগ 1 ভাগ 2 তম পদ। সংখ্যাগুলোর সংখ্যা মোট কয়টি?
9টি নিয়ে নিলাম, যোগ বিয়োগ কততম পদ? পঞ্চম পদ। বাম থেকে ডানে গুণে দেখলাম এই জায়গায় আমার আছে 10। তাহলে নির্ণয় মধ্যক হলো 10। বুঝতে সমস্যা এখন আর হওয়ার কথা না, ক্লিয়ার হওয়ার কথা, অবশ্যই ক্লিয়ার হওয়ার কথা। ওকে, এখন আমরা পেলাম জুড়ের ক্ষেত্রে। কিসের ক্ষেত্রে? জুড়ের ক্ষেত্রে পেলাম। বিজুড়ের ক্ষেত্রে দেখি, সরি বিজুড়ের ক্ষেত্রে পেলাম। এখন জুড় ব্যবহার করব। যদি উপাত্তের সংখ্যা জুড় হয় তাহলে কিভাবে মধ্যক নির্ণয় করব? এটা স্ক্রিনশট রেখে দেব বা তুলে নাও পোজ করে। এই যে অঙ্কটা আছে, এই যে অঙ্কটা আছে, এই অঙ্কটা আমাদের বইয়ের মধ্যে 142 নম্বর পেজের মধ্যে দেওয়া আছে। কি দেওয়া আছে? উপাত্তগুলা এলোমেলো ভাবে দেওয়া আছে। সর্বপ্রথম বলবো আমরা যে প্রদত্ত উপাত্ত সমূহকে মানের ঊর্ধ্ব ক্রমানুসারে সাজিয়ে পাই বা আমরা পাই। ওকে, সাজাই, সংখ্যাগুলোকে ভালো মতো সাজাই। সবচেয়ে ছোট হলো 4, তারপরে হলো 5, তারপরে 6, এরপরে 7, 8, তারপরে কত হবে? 8, 10, তারপরে 11, তারপরে 12, তারপরে 14, তারপরে 15, তারপরে কত? 15। এই সংখ্যাগুলোকে যখন আমরা সাজালাম তখন আমরা সর্বপ্রথম কি করব? গুণে নিব। 1 2 3 4 5 6 7 8 9 10। ওই ক্ষেত্রে এই সংখ্যাগুলা বাম থেকে ডানে যাব কয় ঘর? এই 4 ঘর। কয় ঘর? 4 ঘর। আবার ডান থেকে বামে যাব কয় ঘর? 5 ঘর। ওকে, এই জায়গায় যাব। হবে এই দুইটি সংখ্যাকে যোগ করে যোগফলকে 2 দ্বারা ভাগ করলে ওই জোড় উপাত্তগুলার মধ্যক নির্ণয় হয়ে যাবে। আমরা লিখব যে এখানে উপাত্তের সংখ্যা বিজোড় নয়, জোড়। বা এখানে উপাত্তের সংখ্যা হচ্ছে 10, 1 2 3 4 5 6 7 8 9 10, যা জোড় সংখ্যা। যা কি সংখ্যা? যা জোড় সংখ্যা। ওকে, দিয়ে দিলাম। এখন আমরা লিখব এই জায়গায় অতএব মধ্যক। কি লিখব? মধ্যক সমান এই বাম পক্ষ থেকে 4টি, ডান পক্ষ থেকে 4টি বাদ দিয়ে দিলাম। কত পদ? ষষ্ঠ পদ, পঞ্চম পদ এবং ষষ্ঠ পদ। কত পদ? পঞ্চম পদ এবং ষষ্ঠ পদ। লিখলাম পঞ্চম ও ষষ্ঠ পদের যোগফল ভাগ 2। ওকে, কি হবে? যে পঞ্চম পদ 8, যোগফল যোগ ষষ্ঠ পদ 10
ভাগ কত 2। এই জায়গায় আবার তম পদ হবে না। 18, 18কে 2 দ্বারা ভাগ করলে 9। অতএব নির্ণয় মধ্যক 9। নির্ণয় মধ্যক কত 9। এইগুলা ছাড়াও আরেকটা নিয়ম আছে। এইগুলা ছাড়া আরেকটা নিয়ম আছে। আমি সূত্রটা লিখি। যদি এইখানে আমি লিখি উপাত্তের সংখ্যা, একটু উপাত্তের সংখ্যা n সমান 10 যা বিজোড় সংখ্যা। এরপরে লিখব অতএব মধ্যক সমান n/2 তম পদ ও n/2 প্লাস 1 তম পদের যোগফল। কি যোগফল? এরপরে হোল ভাগ 2 এই লিখে নিই মধ্যক। অতএব এখন লক্ষ্য করো এই জায়গায় n এর মান এই জায়গায় 10 ভাগ 2 ভাগ কত 10, n এর মান 10, 2 তম পদ এই n এর মান 10, 2 যোগ 1 তম পদের যোগফল। তারপরে ভাগ 2 কত হবে 10, 5তম পদ এই জায়গায় 5 দুগুণা 10, 10কে 2 দ্বারা ভাগ করলে 5, 5 আর 6 বা ষষ্ঠতম পদের যোগফল ভাগ 2। পঞ্চম পদ 8 যোগফল নিয়ে আসলাম। তারপরে ষষ্ঠ পদ 10 ভাগ কত 2 নিচে লিখবা কত হবে 18, 2 কত হবে 9। এরপরে অতএব নির্ণয় মধ্যক 9। এটা হলে আর তোমাদের ভুল হবে না। এটা নবম দশম শ্রেণীতে এই সূত্র ব্যবহার করা হয়। উপাত্তের সংখ্যা জোড় হলে, উপাত্তের সংখ্যা কি হলে জোড় হলে, এইটাও তোমরা বুঝতে পারবা। এবং আগেটার মধ্যে এবং এটার মধ্যে কোনো পার্থক্য নেই। ঠিক আছে, আগেটা এই জায়গায় বলেছি পঞ্চম ও ষষ্ঠ পদের যোগফল। এই জায়গায় একটা সূত্র প্রয়োগ করেছি n/2 তম ও n/2 তম প্লাস 1 ব্র্যাকেটের ভিতরে তম পদের যোগফল। এরপরে ধারাবাহিকভাবে অঙ্কগুলা করলে এইগুলা একেবারে ক্লিয়ার এবং এইগুলা থেকে পরীক্ষায় আসবে। এবং এইগুলা বড় ক্লাসে যাওয়ার জন্য, উপরের ক্লাসে যাওয়ার জন্য এগুলা তোমাকে শিখতে হবে, মনে রাখতে হবে। এগুলাকে তোমাকে কি করতে হবে, মনে রাখতে হবে। এরপরে আমরা পরবর্তী অঙ্কটি করব। এবারে আমরা প্রচুরক নির্ণয় করব। বারবার বলি আমি, এটা তোমাদের বই ষষ্ঠ শ্রেণীর গণিত বই 143 নাম্বার পেজ এবং উদাহরণ নাম্বার 4। এটা আমি আবার আলোচনা করব। রিপ্রেজেন্টেশন, পুনরায় উপস্থাপন। আমি প্রচুরক নির্ণয় করব। এই জায়গায় দেওয়া আছে যে কোন বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীতে 20 জন ছাত্রের ইংরেজি বিষয়ে প্রাপ্ত নম্বর।
নিচে দেওয়া হলো, এদের প্রচুরক নির্ণয় করা। সর্বপ্রথম কাজ হবে, আমরা লিখতে হবে যে উপাত্তগুলোকে মানের ঊর্ধ্বক্রমে সাজানো হলো। লিখো, কি করো, যে উপাত্তগুলোকে উপাত্তগুলোকে মানের ঊর্ধ্বক্রমে সাজানো হলো। ওকে, এখন আমি সাজাবো। ঊর্ধ্বক্রম কি, ছোট থেকে বড় আকারে সাজাবো। সর্বপ্রথম হলো একটু সবচেয়ে ছোট সংখ্যা, এখানে কি দেখবো, 60 লিখে নেই, কত হবে, 60। ওকে, তারপরে 60-এর পরে 65 না, এখানে কি আছে, 71, ওই লিখে নাও 71 পরে 75 একটা, দুইটা, তিনটা, কয়টা, তিনটা, ওকে। 75 পরে 78 আছে, 78 কোথায়, 78 দুইটা, কয়টা, দুইটা আছে, 78 কয়টা, দুইটা, লিখি, কত, 78 78। ওকে, 78 পরে কত আছে, 80 একটা, 80 দুইটা, 80 তিনটা, কয়টা, তিনটা, 1 2 3 80 পরে 85 কয়টা দেখি, 85 লিখো, 85 ওকে। 85 পরে 90 একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ওকে, কয়টা আছে, 5টা আছে, 90 একটা, দুইটা, তিনটা, চারটা, 5টা, কয়টা আছে, 5টা আছে, ওকে। তারপরে কি আছে, 92 আর কি কোনো কিছু বাকি রইল, হ্যাঁ একটা, 95, ওকে, এতটুকু। এরপরে বলবা, এই জায়গায় মেইন পয়েন্টে আসলে, এখন এখানে খুব সুন্দর করে ঠান্ডা মাথায় বুঝো, এখানে 60 বা 60 আছে 2 বার, কমা, ওকে। 75 আছে 3 বার, 75 আছে 3 বার, ওকে।
78 আছে 2 বার, 78 আছে 2 বার। ওকে, 80 আছে, 80 আছে ওই জায়গায় নিচে লিখবো 3 বার। 85 আছে, 85 আছে 2 বার, কমা দ্বিতীয় বিপত্তি ক্ষেত্রে। 90 আছে 5 বার, 90 আছে 5 বার। ওকে, এরপরে দেখো 71, 92, 95 কয়বার আছে? একবার আছে। এই জন্য এই জায়গায় লিখতে হবে এবং কমা বাদ দাও, এবং বাকি সংখ্যাগুলো আছে কয়বার? একবার করে। ওকে, তারপরে বলবা যে 90 যে সংখ্যায় থাকুক 90 আছে সর্বাধিক বার। 90 আছে কয়বার? সর্বাধিক বার। তারপরে নিচে লেখো বা এই জায়গায় লিখতে পারো যে সুতরাং নির্ণয় প্রচুরক, নির্ণয় প্রচুরক 90, নির্ণয় প্রচুরক 90। বুঝা গেছে? বুঝা যাক? অবশ্যই এগুলা তোমরা বুঝবা, সহজ, অত্যন্ত এগুলা সহজ। যদি ঠান্ডা মাথায় অঙ্কটা দেখো। প্রথমে উপাত্তগুলাকে ঊর্ধ্বক্রম অনুসারে সাজাও, সাজাই না, যেটা যতবার আছে লিখে নাও, যেটা সর্বাধিক বার আছে এটাই প্রচুরক, এটাই কিতা প্রচুরক। ষষ্ঠ শ্রেণীর তথ্য উপাত্তের ক্ষেত্রে, ষষ্ঠ শ্রেণীর তথ্য উপাত্তের ক্ষেত্রে এইগুলা তথ্য উপাত্ত, পরিসংখ্যান, অবিন্যস্ত উপাত্ত, বিন্যস্ত উপাত্ত, আবার বিন্যস্তের ঊর্ধ্বক্রম, অধক্রম, সারণী, গড়, মধ্যক, প্রচুরক। একটি মাত্র এই জিনিস, এটা হলো রেখাচিত্র। কি চিত্র? রেখাচিত্র। এই রেখাচিত্রটা অবশ্যই আলাদা কোনো ক্লাসে, কি আলাদা কোনো ক্লাসে এটা স্মার্ট বোর্ডে খুব সুন্দর করে দেখানো যায়। এরপর আমি চেষ্টা করব এই হোয়াইট বোর্ডে অন্য একটি ক্লাসে দেখিয়ে দেব। ঠিক আছে? তাহলে আজকে এখানেই শেষ। ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফিজ।